এখন রয়েছি উদয়পুরের হোটেলে। গতকাল সন্ধেবেলা এসে পৌঁছেছি, তখন হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। এখন ওয়েদার অনেকটাই ঠিকঠাক হয়েছে। তো এবার বেরোবো হচ্ছে সাইট সিইং করতে। রুম ট্যুরটা না হয় পরেই দেব। এখন ওই রুমের জানলার কাঁচের ভিতর দিয়ে আরাবল্লী পাহাড়ের অংশটুকুনি দেখো, দারুণ। সকাল এখন 8:55 বাজে। উদয়পুর সাইট সিইং এর জন্য বেরোলাম। কালকে 1-2টো কমপ্লিট করা হয়েছে, তাহলেও মানে তখন বিকেল হয়ে গেছিল, তো ইচ্ছে করছে আজকে আরেকবার ঘুরে নিতে। তো যাই হোক বেরিয়েছি। এখন চলেছি মনসুন প্যালেস, সজ্জনগড় প্যালেসও বলে ওটাকে। তো দেখা যাক, এগোচ্ছি। তো সুন্দর সিটি, কিন্তু কালকে বৃষ্টি পেয়েছি, আজকে ওয়েদারটা বেশ সকাল সকাল ভালোই রয়েছে। মানে রাজস্থানের আর 5টা সিটির থেকে এই সিটিটা একটুখানি আলাদা। কারণ জয়পুরেও দেখেছি যে একটুখানি নিরামিষাশী শহর যেটাকে বলে আর কি, এইখানে সব কিছু পাওয়া যাচ্ছে। কেএফসির দোকান থেকে শুরু করে সব কিছুই কাছাকাছি। আর এই সিটির খুব কাছাকাছি হচ্ছে আহমেদাবাদ। 266 কিলোমিটারে দেখলাম আহমেদাবাদ আসছে। মানে কেউ যদি এখান থেকে প্ল্যান থাকে যে গুজরাটটাও ঘুরে যাব, তাহলে কিন্তু উদয়পুর হয়ে বেরিয়ে যাওয়াটা ইজি। বেরিয়েই চলে এসেছি একটা পেট্রোল পাম্পে, যেখানে গাড়ির পেটেও তেল পোড়া যাবে আর আমাদের পেটে পোড়া যাবে একটু চা। জল খাবার কি খাবো সেটা না হয় আর একটুখানি বাদে চিন্তা করব। যেতে যেতে কোথাও দোকান পেয়ে গেলে সেখানে সেরে নেব। আমার যেটা মনে হয়, মানে একবারে রাজস্থান ট্যুর কমপ্লিট করা কিন্তু একটুখানি মুশকিলজনক। শুধু যে ডিস্টেন্স প্রচুর, অনেকগুলো দেখার জায়গা, সেজন্য নয়। সবচেয়ে বড় কারণ হচ্ছে 2-4 দিন যেতে যেতে কি মনে হবে বলো তো, বাড়ির প্রতি একটা টান অনুভব করতে পারবে। মনে হবে কবে বাড়ি পৌঁছবো। এটাই আর কি। একটানা প্রতিদিন হোটেল, এই হোটেল একটা জায়গায় সেভাবে স্টে করা যায় না, তো দৌড়ে ছুটে মরতে হচ্ছে আর কি। তার সাথে সমানে বাইরের খাওয়া খাওয়া, তা সবটাই ভালো। হোটেল থাকাটাও এনজয় করার মতোই, খাওয়া দাওয়াও রীতিমতো দারুণ সুন্দর হচ্ছে। তাহলেও আস্তে আস্তে একটা করে দিন এগোবে, দেখবে বাড়ির প্রতি টানটা ক্রমশ বাড়ছে, যে কবে ফিরবো। বাঙ্কু গেছে এখানে মনসুন প্যালেসের টিকিট কাটছে, আর আমি আশপাশটা ছবি তুলে বেড়াচ্ছি। সামনে বড় গেট রয়েছে, এন্ট্রি গেট, লেখা রয়েছে সজ্জনগড় বায়োলজিক্যাল পার্ক। তো বললো যে এমনিও সোনুবাবুদের নামানো হতো না, তাও বললো যে জানলা বন্ধ রাখবেন, ওদেরকে নামাবেন না, কারণ হচ্ছে ভিতরে প্রচুর নাকি বাঁদর রয়েছে। সজ্জনগড় প্যালেস বা মনসুন প্যালেস, এটাকে ঘিরে রয়েছে আরাবল্লী পাহাড়। আর টিকিটের প্রাইসটা একটু বলে দিই। পার হেড এখানে 175 টাকা করে টিকিট, আর গাড়ি নিয়ে যেহেতু যাচ্ছি 340 টাকা এক্সট্রা পে করতে হলো। শুরুর পথটা ঠিক এরকমই, গাছপালায় মোড়া, মনে হবে যেন কোনো জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সজ্জনগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োলজিক্যাল পার্কও আছে এখানে। তো আস্তে আস্তে পাহাড়ি পথে এরকম উপরের দিকটায় উঠছি। তো টিকিটের খরচাটা কিন্তু বড্ড গায়ে লাগছে। টোটাল আমরা কত পে করলাম জানো? 860 রুপিস। তো বুঝতে পারছি না পাহাড়ের উপরে কত সুন্দর প্যালেস আছে যার জন্য এত খরচা। ফাইনালি চলে এসেছি সজ্জনগড় প্যালেসে। এই যে প্যালেসটা দেখা যাচ্ছে, তো মহারাজা সজ্জন সিং 1884-এ এটা বানিয়েছিলেন। আসল উদ্দেশ্য ছিল বৃষ্টি দেখবেন, বৃষ্টিকে বুঝবেন, বৃষ্টির মজা নেবেন আর কি। তার সাথে উদয়পুর সিটিরও একটা প্যানোরামিক ভিউ সুন্দর পাওয়া যাচ্ছে কিন্তু এখান থেকে। আসলে প্যালেসটা যে এত উঁচুতে। তো এবারে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো ওই প্যালেসটার দিকে। पैलेस भीतर ढुकते थे तोरे पैलेस? हाँ, पैलेस के अंदर तो जाने देगा। मतलब राजा महाराजा जब बहुत गर्मी पड़ जाती थी, यहाँ पर मानसून एंजॉय करने के लिए आते थे।
जब आप लोग देखे ही होंगे कि कल उदयपुर पहुंचे बारिश हो रहा था, आज सुबह भी थोड़ा बारिश हो रहा था, इसलिए ठंडा ठंडा महसूस करने के लिए ये है द मॉनसून पैलेस। अच्छा, ওয়ে টু প্যালেস হচ্ছে এদিকে, আর ওয়ে টু এদিকটা ক্যাফে। সেই ক্যাফে থেকে খাবার দাবার নাও, কফি নাও, ওইখানে বসে সামনের পাহাড় এনজয় করো, নো প্রবলেম। এদিকে প্যালেসের দিকে যাই। জংলি বিড়াল, বাঘের মতো। জঙ্গল ক্যাট বলে এগুলোকে। এগ্রেসিভ হয়, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তো ডিস্টার্ব না করে ভালো। তো সজ্জনগড় প্যালেস বা মনসুন প্যালেসের ভিতরটায় তো ঢুকবই। বিরাট বড় একটা গেট রয়েছে, ভিতরের প্যালেসটাও খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তার আগে বাইরেটা দেখাই একবার। এই উপরটা থেকে, এই যে বললাম না উদয়পুর সিটির একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এই দেখো দুটো লেক দেখতে পাওয়া যাচ্ছে। তো কোনটা কোন লেক বুঝবোটা কি করে? যেটা মনে হচ্ছে ওই জগ মন্দিরটা মনে হচ্ছে ডান দিকের লেকের মাঝখানে রয়েছে কোথাও। তো ডান দিকেরটা হতে পারে পিচোলা, আর বাঁ দিকেরটা হচ্ছে ফতেসাগর লেক। আর সব বিল্ডিংগুলো দেখো সাদা সাদা, হোয়াইট সিটি। তো উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি। তো মহারাজা সজ্জন সিং কিন্তু বেশ আধুনিক মনস্ক ছিলেন। ওয়েদার অবজার্ভ করার মতো শৌখিনতাও তার ছিল, অ্যাস্ট্রোনমিতেও বিশ্বাস রাখতেন, মডার্ন ইনোভেশন, মডার্ন আর্কিটেকচার এগুলোতেও ইন্টারেস্ট ছিল তার। আমি একবার ভাবছিলাম কি যে এত টাকা দিয়ে টিকিট কেটে ট্যুরিস্টরা হয়তো সেভাবে আসবে না এখানে, কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসেছে দেখতে পাচ্ছি সকাল সকালই। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার ভিতরটায় ঢুকে পড়লাম। ভিতরটায় ঢুকে তো একতলায় কি কি আছে দেখালামই। এবারে সিঁড়ি দিয়ে যাচ্ছি দোতলায়। দোতলায় দেখি কি কি রাখা রয়েছে। পুরনো যে কোনো রাজপ্রাসাদে যেমন রাজা রানীর ব্যবহৃত জিনিসপত্র এসব থাকে, সেগুলো কিন্তু এখানে কিচ্ছু নেই। এটা একটা কি বলবো, ওয়াইল্ড লাইফকে প্রজেক্ট করছে। সিঁড়ি রয়েছে, আরও একটা ফ্লোর আর কি উপরে ওঠা যাবে। তো এসে সেরকম একটা কিছু খুঁজে পেলাম না। এই রুমটাতে র্যাপ্টার এক্সিবিশন, মানে শিকারি পাখিদের ছবি, মূর্তি এগুলো সব রয়েছে। তো রাজামশাইয়ের সাথে এটার কি সম্পর্ক বুঝলাম না। উনি কি এগুলো শিকার করেছিলেন কোনো এক সময়, নাকি এখানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা রয়েছে সেটাতে আর কি এই জিনিসগুলো পাওয়া যায়? তো সেটা বলতে পারবো না। গাইড নিলে হয়তো, জানি না গাইড এখানে নেওয়াও যায় কিনা। তো জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, কিন্তু ভিতরে যা যা জিনিস রয়েছে সেগুলো দেখার জন্য এত টাকা দিয়ে আসাটা ঠিক জাস্টিফাইড হয়নি আর কি, আমাদের যেটা মনে হয়েছে। কি সুন্দর জায়গাটা দেখতে। আর নিচে যত ঘরবাড়ি দেখা যাচ্ছে না, সব হচ্ছে হোয়াইট রঙের। যতদূর চোখ যাচ্ছে এখান থেকে কোনো লেক এই সাইড থেকে দেখতে পাচ্ছি না। ওদিক থেকে তো দেখা যাচ্ছিল লেক। এই সাইডটার ভিউ এরকম অনেকটা মেঘালয়ের সেই মারখাম ভ্যালি ওইগুলোর মতন লাগছে আর কি। ছোট ছোট টিলার মতন পাহাড় এই জায়গাটা। কিছু ফ্ল্যাট টপ হিলসও রয়েছে এখানে। জায়গাটাকে যদি আরাবল্লী পাহাড়ের উপরে একটা ভিউ পয়েন্ট হিসাবে দেখি তাহলে এটা খুব সুন্দর, কিন্তু যদি এই প্যালেস বা ফোর্ট এগুলোর চিন্তা মাথায় আসে তাহলে এটা সেরকম একটা নয়। জায়গাটা পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম, উপর অবধি গেলাম। অনেকটা ওঠা রয়েছে, মানে সেই কোন নিচ থেকে গাড়ি করে তো দেখলেই যে এতটা উঠলাম, এরপরেও হেঁটে হেঁটে উপরটা অবধি যেতে হচ্ছে। তো দেখে যেটা প্রথমেই মনে হলো যে ভালো, তবে আরও ভালো হতে পারত। কারণ হচ্ছে যে ভিতরটা কিছুই নেই বলতে গেলে,
দেখে মনে হবে একটা জু, হয়তো থাকলেও থাকতে পারতো, না থাকলেও থাকতে পারতো। কিছু ছবি টবি দেখলাম আর কি, জন্তু জানোয়ার হয়তো আশেপাশে ছিল বা কিছু এরকম টাইপের। তো এগুলোই দেখার জন্য যে পরিমাণ মানে খরচা হয়েছে সেই তুলনায় ঠিক পোষালো না যাকে বলে। সত্যি বাংলায় বলতে গেলে পাতি বাংলায় পোষালো না জিনিসটা দেখে। কারণ টোটাল আমাদের গাড়ি পার্কিং এবং 3 জনের চার্জ নিয়ে, ওর বাবা গাড়িতেই বসে আছে মাঙ্কুর বাবা, তা সত্ত্বেও যেহেতু এই অবধি এসেছে তার তো টিকিটটা লেগেছে, তাই না? 3 জনের সব নিয়ে খরচা হলো 861 টাকা। তো বিল দিয়েছে প্রপার, কিন্তু গায়ে লেগেছে আর কি। তো আমার যেটা মনে হচ্ছে, যদি হাতে অনেকটা সময় থাকে তোমাদের এই জায়গাটায় আসতে পারো, আদারওয়াইজ কিন্তু এই জায়গাটাকে স্কিপও করতে পারো। আমার তো সেরকম একটা কিছু লাগলো না। হতে পারে উপর থেকে পাহাড়ের ভিউটা সকলের ভালো লাগবে, কিন্তু আমি যেহেতু মানে মেঘালয় সারাক্ষণ ওই বিউটিটা পাচ্ছি আর কি, পাহাড়ের বিউটি, ফলে আমার খুব একটা আহামরি কিছু লাগলো না। চলো এবার গাড়িতে গিয়ে বসি, এরপর অনেকটা ঘুরে ঘুরে আবার নিচ অবধি নামতে থাকা। এই রাস্তায় আসতে গিয়ে নিজেদের গাড়ি নিয়ে যারা আসবে, গাড়িটারও 12টা বাজবে, প্লাস কিচ্ছু নেই। তো এই জায়গাটাকে স্কিপ করাই বেটার আমি বলবো। জায়গাটার এন্ট্রি ফি কম থাকলে আমার কিছু বলা ছিল না। 30 টাকা, 60 টাকা, 100 টাকা করেও নাও, ঠিক আছে, কোনো নিন্দে করতাম না। কিন্তু 861টা খুব বেশি গায়ে লেগে গেছে। 861 আমাদের জয়পুরের সিটি প্যালেসেও লাগেনি এত, কিন্তু জয়পুরের সিটি প্যালেস যে এত কস্টলি লেগেছিল, 300 টাকা করে ভাবছিলাম, অনেক টাকা লেগে যাবো কিনা ভাবছিলাম সেখানে। সেই জায়গার পরে সেই জায়গাও যথেষ্ট সুন্দর, এর এখানে কিচ্ছু নেই, এতগুলো টাকা খরচা হওয়া। তাতে বললামই তো যে আসা যাওয়ার এই যে পথটা, এখানে রাস্তাও খারাপ। যারা টুরিস্ট আর কি, গাড়ি মানে অন্যের গাড়ি চড়ে আসবে ঠিক আছে, নিজের গাড়ি চড়ে দরকার ছিল না এই জায়গাটায় আসার। লস্যি নিয়ে এসছে মনে হচ্ছে। তোর কই? অত এন্ট্রি ফি দিয়ে ঘোরার পরে না মাথাটা যখন গরম হয়ে যায়, এরকম লস্যি ভীষণভাবে দরকার লাগে। আর এত ভালো খেতে এই লস্যিগুলো, কি বলবো। লস্যিগুলো কত করে নেয়? 30 টাকা। কালকেরটাও নিয়েছিল সেই যে কত, ওটা 40। আচ্ছা, কালকে যেটা খেয়েছিলাম ওটা হচ্ছিল কেশর লস্যি, ওটা 40 টাকা, আর এইটা 30 টাকা। এক গ্লাস এরকম খেয়ে নিতে পারলে পেট একদম ঠান্ডা, ভরেও যায় পুরো। সলিড খাওয়াচ্ছে, এগুলো খেয়ে নেওয়া ভালো এখানে, আর গরমের মধ্যে তো সলিড খাওয়ার মানে তো এখানে ভাজা। হ্যাঁ, সলিড খাওয়া মানে এখানে ভাজাই সব তেলের আইটেম, তার চেয়ে এই বেটার। চিনি একটুখানি বেশি, ঠিক আছে, জার্নির সময় একটুখানি উল্টোপাল্টা হয়ে যেতেই পারে, হজম হয়ে যাবে ঠিক। জার্নি হচ্ছে, হাঁটাহাঁটি হচ্ছে প্রচুর। এটা হচ্ছে ফতেসাগর লেক। তো এই যে পেছনে, এখান থেকে বোটিংটা স্টার্ট হয় আর কি। তো বোটিংয়ের রেট কি আছে সেটা আমি একবার দেখার চেষ্টা করব। তবে আমরা এখানটায় বোটিং করছি না, আমি কোনো জায়গায় করবো না, বাঙ্কু করবে হয়তো বোটিং গিয়ে লেক পিছলাতে। কি সুন্দর দেখো, এই লেকের থেকেও মানে সবচেয়ে মানে আকর্ষণের বস্তু হচ্ছে ওই পাহাড়গুলো। এত সুন্দর লাগছে লেকের চারপাশে এই পাহাড়টা দেখতে। কি সুন্দর কানের দুলগুলো বিক্রি করছে। এখন সকাল সকাল তো এত টুরিস্ট নেই,
তাও এই দোকানগুলো বসে গেছে আর কি, টুকটাক বেলা বাড়লে টুরিস্টও বাড়বে আর দোকান সংখ্যাও বাড়বে হয়তো। তো এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক। 1687-এ জয় সিং এটা তৈরি করেছিলেন, পরে ফ্লাডে এটা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। 1889-এ আবার ফতেহ সিং এটাকে তৈরি করেন, তো তার নাম অনুসারেই এই ফতেহসাগর নামকরণ করা হয়েছে। তো এটাই হচ্ছে, এখান থেকে বোটিংটা স্টার্ট হয়। টিকিটের খরচা হচ্ছে পার হেড 177 রুপিস। অসাধারণ সুন্দর জায়গা, মানে এই লেকের পাড়ে বসেই তো বোধহয় সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। সন্ধ্যেবেলায় হয়তো আলোও দেয়, তখন খুব সুন্দর লাগে নিশ্চয়ই। ঘোড়ার পিঠে চড়া যাবে, ঘোড়ার গাড়িতেও চড়া যাবে। আর এখানে রয়েছে মহারানা প্রতাপ স্মারক। তো এটাতে আমরা ঢুকছি না, কারণ আমরা এরপরে না উদয়পুরের পরে যাব হচ্ছে হলদিঘাটিতে। তো সেখানে রানা প্রতাপের স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো তো দেখবই, তাই এটার ভিতরে আর এখন ঢুকছি না। খাবার দাবার অর্ডার দিয়েছিস নাকি? দেখছি। সকাল থেকে এখনো সলিড খাবার তো সেভাবে কিছু খাওয়া হয়নি, তো ব্রেড পকোড়া দিয়ে জলখাবার সারা হবে। ভাজতে একটু সময়টা দেখলাম বেশিই লাগছিল, তো বলছেন যে ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে, লঙ্কাটা না ভেজে নাকি দেবেন না, ভাজা লঙ্কার নাকি আলাদা টেস্ট। কি হচ্ছে এরকম ঘেমে নিয়ে কি অবস্থা তোর? লঙ্কা 5খানা লঙ্কা খেলাম এটা নিয়ে। বাঙ্কুর থেকে গেল চাইছিস? 5খানা লঙ্কা খেলাম, বাঙ্কুটা নিয়ে 5টা লঙ্কা। চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জল বেরোচ্ছে। বিষক্ষয় করতে চায় আর কি, এক গাদা খাচ্ছে। অবস্থা। লঙ্কাটায় ঝাল লাগলেও সত্যিই ভাজা লঙ্কার টেস্ট কিন্তু অসাধারণ, মানে ওটার টেস্টেই ব্রেড পকোড়া উঠে যাবে আর কি। তো যাই হোক, এখন গরম গরম দারুণ সুন্দর চাও এসে গেছে হাতের কাছে। গরম গরম জিনিসটা খেতে এত টেস্টি লাগলো, খেয়ে মনে হচ্ছে পুরো গলা অব্দি আটকে গেছে। ওর যথেষ্ট হেভি খাবার ওটা একটা। তাই 3.5খানা না, আমি 2খানা নিয়ে অবস্থা খারাপ। আমি একটুখানি রেখেও দিয়েছি, আবার পরে খাবো, কিন্তু খেতে দারুণ জিনিসটা। আর লঙ্কাগুলোর সাথে দিচ্ছে, লঙ্কাগুলো ভেজে দিয়েছে আর কি, ওতে আরো টেস্ট বেড়ে গেছে। আমি কোনোদিন এরকম লঙ্কা খাই না কিছুর সাথে, কোনো চপ বা মুড়ির সাথে আলাদা করে। তো ভিতরেও যদি থেকে থাকে সেটা আমি বের করে দিই। তো আজকে একটুখানি ওই ভেজে দেওয়া লঙ্কা বলে একটুখানি ভাবলাম যে একটু ট্রাই করি, ভালোই লাগলো বেশ। কিন্তু খাবারটা পুরো একদম পেট ঠেট ঠুসে দিল। তো তারপরে চা নিয়ে নিয়েছি, চাটা খাবো, তারপরে এগোবো। খুব বেশি সাইট সিইং স্পট কিন্তু নেই উদয়পুরে, যে 2-1খানা ছিল তার মধ্যে বললামই তো সজ্জনগড়টা খুব একটা ভালো লাগলো না, মানে ভালোই জিনিসটা, ওই যে বললাম ভালো, তবে আরো ভালো হতে পারতো আর কি, ওই রকম অবস্থা। তো এবার দেখি নেক্সট পয়েন্টে কোনটাতে যাচ্ছি। এরপরে আমরা যাচ্ছি উদয়পুরের সিটি প্যালেসের দিকে। তো এই ভিডিওটাকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো সেই ভিডিওটা নিয়ে যেখানে সিটি প্যালেসটা দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা।